এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি স্টক নিয়ে কথা বলা হবে, কারণ এই স্টকটি কিন্তু ক্রমাগত নিচের দিকে নামছে। মানে এটা যদি দেখেন হাই থেকে মোটামুটি 40% কাছাকাছি কারেকশনে চলে এসেছে এবং কারেকশন কিন্তু অব্যাহত। তো এক্ষেত্রে এই স্টকে কি করা যাবে আর কি, এই স্টকে থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত, সেই ব্যাপার নিয়ে মানে এর যে কারণটা সেগুলো নিয়ে আর কি আলোচনা করা হবে, সেগুলো খুঁজে বার করার চেষ্টা করা হবে। তো মোট কথা এই যে স্টকটি, এটা আপনার পোর্টফোলিওতে থাকুক আর না থাকুক, এ ধরনের স্টকগুলো মানে এটা কিন্তু একটা স্মল ক্যাপ ধরনের স্টক এবং খুবই পপুলার। এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি, 2021-এর মাঝামাঝি নেমেছিল। খুবই পপুলার স্টক, খুবই ফিউচার ওরিয়েন্টেড এর বিজনেস রয়েছে, সব কিছুই কিন্তু খুবই পজিটিভ ছিল এবং এটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরাও ভীষণ পজিটিভ ছিল। সেক্ষেত্রে এই যে কারেকশনটা আর কি, যারা হোল্ড করছে, যারা এখন 30% 40% কারেকশন দেখছে, তাদের মনে প্রশ্ন যে এই স্টকটাকে এখন রাখবো না বেরিয়ে যাবো এখান থেকে। তো এক্ষেত্রে এই স্টকটি না থাকলেও অন্য কোনো স্টকের ক্ষেত্রেও যদি এই ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে কী কী ব্যাপারগুলো দেখা উচিত, সেই ব্যাপারগুলো কোন কোন ব্যাপারগুলো বিবেচনা করা উচিত, এটা নিয়ে এই ভিডিওটি। তো এটা দেখলে আপনাদের এই ব্যাপারগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে। তো যাই হোক আর কি, এই কোম্পানি যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এমটার টেকনোলজি। তো যেটা বর্তমানে 1700 টাকায় চলছে, যেটা কিন্তু মার্কেটে যখন নেমেছিল 2021-এর মাঝামাঝি সময়ে, তখন থেকে 150% মতো একটা রিটার্ন দিয়েছিল। তারপরে কিন্তু কারেকশন এসেছিল, তখন বুল রান চলছিল মার্কেটে, তখন কিন্তু যে কোনো স্টকই দৌড়েছিল। তো এই স্টকটি দৌড়েছিল এর কারণ বলতে এদের বিজনেস ঠিকঠাকই রয়েছে। তো সেগুলো দেখানো হবে, ডেটাগুলো যেগুলো দেখা উচিত আর কি এক্ষেত্রে এরকম পরিস্থিতিতে। তো তারপরে দেখুন একটা কারেকশন এসেছে প্রায় 50%-এর কাছাকাছি। তারপরে সেখান থেকে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং পুরনো হাই ভেঙে নতুন হাই তৈরি করেছিল এবং সেখান থেকে কিন্তু এই কারেকশনটা, যে রিসেন্ট কারেকশনটা কিন্তু চলছে। তো এই যদি কারেকশনটা আপনি দেখেন এমটার টেকনোলজির ক্ষেত্রে 2023-এর অক্টোবর নভেম্বর থেকে কিন্তু এর কারেকশনটা শুরু হয়েছে। তো এটার পেছনে যেটা মূল কারণ ছিল তাদের যে ম্যানেজমেন্ট, সেটা কিন্তু মানে তাদের ম্যানেজমেন্ট কিন্তু একটা ব্যাপার সামনে এনেছিল। সেই ব্যাপারটা দেখে নিন, সেই রিপোর্টটা মোটামুটি নভেম্বর মাসে কিন্তু এটা বেরিয়েছিল যে তারা যেটা আগে ফোরকাস্ট করেছিল যে তাদের যে রেভিনিউ আসতে পারে ফিনান্সিয়াল ইয়ার 2024-এ, সেটা হচ্ছে 830 কোটি থেকে 860 কোটির মতো। কিন্তু পরবর্তীতে মানে এই রিপোর্টে তারা সেটাকে রিভাইজ করে দেয় যে না, সেটা হয়তো হবে না। তারা কিন্তু তার টার্গেটটা কমিয়ে দেয়, 670 থেকে 700 রাখে। এবং যে ইবিটা আর কি, যেটা তারা ধারণা করেছিল যে 28-এর মতো থাকবে, সেটা কিন্তু 26-এর পরে কিন্তু তারা সেই টার্গেটটাকে 26 করে রাখে। তো এই রিপোর্টটা বের হওয়ার পর থেকেই কিন্তু এই স্টকে কিন্তু কারেকশন চলছে, যেটা নভেম্বরের দিকে কিন্তু বেরিয়েছিল, অক্টোবরের শেষে নভেম্বরের দিকে। তো এক্ষেত্রে এই যে পরিস্থিতিটা, যখন ম্যানেজমেন্ট নিজেই ঘোষণা করেছে এই ব্যাপারটা, ঠিক একইভাবে কিন্তু কারেকশন চলছে এইচডিএফসি ব্যাঙ্কেও। এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি যে মার্জার হলো, তারপরে কিন্তু এরা অনেক বড় একটা কোম্পানিতে পরিণত হলো। সেক্ষেত্রে তারপরে আর কি, মার্জারের পরে কিন্তু তাদের যে ম্যানেজমেন্ট কিন্তু বলেছে যে আগামী কয়েক কোয়ার্টারে কিন্তু তাদের যে রেজাল্টটা কিন্তু একটু খারাপ আসতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনি একইভাবে কিন্তু সেখানেও কারেকশন দেখতে পাচ্ছেন। আপনি যদি এইচডিএফসি ব্যাংকের যে চার্টটাতে যান, মোটামুটি এখন 15-20% মতো কারেকশন, সেটা খুব দ্রুত হলো। মানে এত লার্জ ক্যাপ কোম্পানিতে এতটা কারেকশন কিন্তু বড়ই। এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, এখানে 30-40-50% কারেকশন হতেই পারে, আর সেখানে 20%-এর কারেকশন, আর এই ধরনের কোম্পানিতে 50% কারেকশন, একই ব্যাপার। তো এক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু যে মেইন অনুঘটকের কাজ করেছে এই কারেকশনের ক্ষেত্রে। তো এখন এই অবস্থায় আর কি, যাদের কাছে এই কোম্পানির হোল্ডিং রয়েছে, তারা এখন কি করা উচিত? তো তো ম্যানেজমেন্টের এই ঘোষণা যে তাদের যে রেভিনিউ যে কম টার্গেট রেখেছে হেন তেন, তো সেগুলো কিন্তু হতেই পারে। সে 2-3টে কোয়ার্টার বা 1 বছর কোনো কোম্পানির সে ডেটাগুলো আপ ডাউন হতেই পারে, প্রফিটেবিলিটি কমতে পারে, যে কোনো কারণেই হোক। সে বড় কোম্পানির ক্ষেত্রেও হয়, ছোটো কোম্পানির ক্ষেত্রেও হয়। কিন্তু এখন লং টার্মে হিসেবে যদি আপনি ভাবেন, তবে প্রথমে কি দেখবেন, সেই কোম্পানির বিজনেসটা কেমন। তো বিজনেস, এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন, সিভিলিয়ান নিউক্লিয়ারে রয়েছে, ডিফেন্স অ্যারোস্পেসে এদের বিজনেস রয়েছে, স্পেস সেক্টরে। আবার এসব ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো হয়, তাদের যে প্রোডাক্টগুলো হয়, সেগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই করে। তারপরে ক্লিন এনার্জি রয়েছে, মেরিন রয়েছে। তো বুঝতে পারছেন এদের যে বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড সেগমেন্টে রয়েছে এবং প্রত্যেকটি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, মানে সব বড় বড় বিজনেস রয়েছে। আর এদের যদি ক্লায়েন্টগুলোও দেখেন, ক্লায়েন্ট বেসও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। কোম্পানি ছোট হলেও দেখুন এর যে সিভিলিয়ান নিউক্লিয়ারের ক্ষেত্রে যে কোম্পানিগুলো রয়েছে, এগুলো নিয়ে খুবই কম হয়, সেহেতু এগুলোকে অপরিচিতই মনে হবে এই কোম্পানিগুলোকে। ডিএই, এনপিসিএল, বিএআরসি,
এসিল, তারপরে এই কোম্পানিগুলো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একেবারে টপে রয়েছে আর কি, এই সিভিলিয়ান নিউক্লিয়ার সেক্টরের ক্ষেত্রে। তারপরে স্পেস এমএনসি এয়ারোস্পেসের ক্ষেত্রে ইসরো রয়েছে, তারপরে আপনার থেলস, টাটা, রাফেল, কলিন্স এয়ারোস্পেস রয়েছে, খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে। আবার বিদেশি ক্লায়েন্টও কিন্তু এদের রয়েছে, মানে এই কোম্পানির অনেকটা রেভিনিউ কিন্তু বিদেশ থেকেও আসে। তো ডিফেন্সের ক্ষেত্রে দেখুন সব যে সরকারি কোম্পানিগুলো, ভারত ডাইনামিক্স, হল, ডিআরডিও, এএসএল, ডিআরডিএল, তারপরে আপনার আরসিআই, ডিআরডিও, মানে সমস্ত যে সরকারি কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো যেগুলো ডিফেন্স নিয়ে কাজ করে, তারা কিন্তু তার ক্লায়েন্ট রয়েছে। ক্লিন এনার্জির ক্ষেত্রে ব্লুম এনার্জি, তারপরে হিটস, ভয়েদ হাইড্রো, এ ধরনের কোম্পানিগুলো তাদের রয়েছে। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে মানে মেড ইন অয়েল এনার্জির ক্ষেত্রে দেখুন কংসবার্গ, তারপরে টেকনিপ, এফএমসি, মানে এ ধরনের কোম্পানিগুলো নিয়ে খুব কমই আলোচনা করা হয়। আর এদের ব্যবসা খুব অন্য ধরনের ব্যবসা, সেজন্য কিন্তু নামগুলো অচেনা মনে হচ্ছে। তো যাই হোক আর কি, বুঝতে পারলেন এদের ক্লায়েন্ট বেসও কিন্তু খুব স্ট্রং রয়েছে। তো এখন দেখে নিন এর ডেটাগুলো, যে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, বিজনেসে মানে ইয়ারলি ওয়াইজ তাদের মানে লং টার্মের গ্রোথ রয়েছে কিনা। তার আগে দেখে নিন এর মার্কেট ক্যাপিটাল 5,242 কোটি, মানে স্মল ক্যাপের মধ্যে পড়ে। পি রয়েছে এখনও 64 রয়েছে। তো এটা কিন্তু আরও বেশি ছিল। আপনি যদি দেখেন যখন নেমেছিল প্রচণ্ড হাই ভ্যালুয়েশনে কিন্তু গিয়েছিল, কারণ তখন সব কিছু যারাই নাম ছিল প্রত্যেকটি কিন্তু হাই ভ্যালুয়েশনে নেমেছিল। আর এটা নামার পর একটা বড়সড় গতি দিয়েছিল, তখন কিন্তু আরও বেশি ছিল পিইটি। ইদানিং কিন্তু কুল ডাউন হচ্ছে। রিটার্ন অন ইকুইটি দেখুন ঠিকঠাকই রয়েছে, 18%-এর কাছাকাছি। বুক ভ্যালু 215 রয়েছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত। এখন যে মূল বিষয় এদের সেলস, প্রফিটেবিলিটি এসব বাড়ছে কিনা। তো 2018 সালে যদি এদের সেলস দেখেন তখন ছিল 157 কোটি, সেটা পরের বছর বাড়লো 184 কোটি হলো, তারপরের বছর বাড়লো 214 কোটি হলো, তারপরের বছর বাড়লো 246 কোটি হলো, তারপরের বছর বাড়লো 322 কোটি হলো, তারপর 2023-এ সেটা বেড়ে 573 হলো, এবার থার্ড কোয়ার্টার অবধি 633, যেটা কিন্তু আরও যুক্ত হবে। তো বুঝতে পারছেন মানে তাদের যে সেলসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে, এবং প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা কিন্তু গ্রো করছে। এখন যদি আপনি এদের প্রফিটেবিলিটি দেখেন, 5 কোটি ছিল, সেটা বেড়ে 39 কোটি হলো, 31 কোটি হলো, আপ ডাউন করছে, এখন 82 কোটি। তো যেটা লং টার্মে হিসেবে কিন্তু তাদের গ্রোথ অবশ্যই রয়েছে 82 কোটি, যেটা কিন্তু আরও যুক্ত হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কিন্তু তাদের বিজনেস কিন্তু দিন দিন বাড়াচ্ছে। আর যদি ব্যালেন্স শিটটা দেখেন, 631 কোটির এদের রিজার্ভ রয়েছে, এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2018-তে ছিল 177 কোটি, সেটা 207 হলো, 400 হলো, 450 হলো, 550, এখন 631 কোটি। আর ঋণও ইদানিং রয়েছে 239 কোটির মতো, তার মধ্যে 84 কোটি লং টার্মে রয়েছে, বাকিটা শর্ট টার্মে রয়েছে। তো যাই হোক, 84 কোটি লং টার্মে রয়েছে, আর তাদের ক্যাশই রয়েছে 600 কোটির মতো। তো এর যে ব্যালেন্স শিট কিন্তু যথেষ্ট স্ট্রংই ধরা যায়। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আসুন, এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটাররা হোল্ডিং কমাচ্ছে কিনা, আর সব কিছু পাবলিকের ঘাড়ে চলে যাচ্ছে কিনা। কিন্তু এখানে যদি দেখেন, এখানে একটু কনফিউজিং রয়েছে। দেখুন প্রোমোটাররা কিন্তু হোল্ডিং কমিয়েছে, অনেকটাই কমেছে। আগে 50 ছিল, এখন সেটা 37 হয়েছে। কিন্তু সে জায়গায় আপনি যদি দেখেন যে ডিএইরাও কিন্তু উপস্থিতি রয়েছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখেন, 37% রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 11%, ডিআই রয়েছে 18%, 19%-এর কাছাকাছি, পাবলিক রয়েছে 32%। মানে এফআই, ডিআই সকলে মিলে কিন্তু 70%-এর কাছাকাছি রয়েছে। তো এক্ষেত্রে ঠিকই রয়েছে। কিন্তু ইদানিং যে প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে, সেটা কিন্তু এফআইরাও কিছুটা কিনে নিয়েছে। দেখুন প্রথমে 3% ছিল, 6% থেকে প্রফিট 2.5% হলো, তারপরে এবারে 11%, মানে অনেকটাই কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে, অনেকটাই কিন্তু মাল উঠিয়েছে। আর যদি ডিএই দেখেন, 27% ছিল, সেখানে তারাও কিছুটা কমিয়েছে হোল্ডিং, আর কিছুটা কিন্তু পাবলিকও নিয়েছে। তো এক্ষেত্রে শুধু যে পাবলিক গোটাটাই নিয়েছে সেটা কিন্তু না, আর যে এফআই, ডিএইটা যে অনবরত হোল্ডিং কমাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ দেখুন 27% থেকে 18%, 19% হয়েছে, সে ডিআইরা হোল্ডিং কমিয়েছে, কিন্তু এফআইরা কিন্তু বাড়িয়েছে, 2% থেকে 11% হয়েছে। তো কিছুটা যে পাবলিকও নিয়েছে। তো ওভারঅল পরবর্তীতে কিন্তু এটা আরও যে এই ব্যাপারগুলোতে নজর রাখা উচিত, যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআই, ডিআই প্রোমোটাররা আরও হোল্ডিং কমাচ্ছে কিনা, আর গোটাটা গিয়ে পাবলিকের ঘাড়ে চড়ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু নজরে রাখা উচিত। তো যাই হোক, আপাতত কিন্তু ঠিকঠাকই রয়েছে, 19%-এর মতো হোল্ডিং রয়েছে ডিআই, এফআই রয়েছে 11%-এর মতো, যথেষ্ট পরিমাণে রয়েছে। তো যে ডেটাগুলো দেখলেন সব কিছু কিন্তু মানে ঠিকঠাকই রয়েছে। তার যে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে, তার যে সেলস মানে তার ব্যবসা কিন্তু তারা গ্রো করছে প্রত্যেক বছর, কিন্তু এদিকে কিন্তু তার শেয়ার দরে কারেকশন আসছে।
তো যেটা কিন্তু এই প্রফিট বুকিংয়ের জন্য কিছুটা হয়েছে। তো যাই হোক আর কি, ওভারঅল যেটা আর কি বোঝা গেল, এই কোম্পানির ক্ষেত্রে যে মূল বিষয়টা যে মানে যেটা ইনফ্লুয়েন্স করেছিল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তাদের যে টার্গেটটা রাখা হয়েছিল আর কি, সেটা কমিয়ে দিয়েছে যখন ম্যানেজমেন্ট, তখন থেকে কিন্তু কারেকশনটা চলছে। কিন্তু এদিকে যে ব্যবসার খুব খারাপ অবস্থা সেটা কিন্তু না। তো এরকম ছোট কোম্পানিতে, যারা ছোট কোম্পানি, আপাতত ছোট স্মল ক্যাপ ধরনের যে কোম্পানি, যেমন এমটার টেকনোলজি, তো এক্ষেত্রে মানে প্রথম দিকে এদের ব্যবসা একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে বলতে গেলে। তো এক্ষেত্রে কিন্তু এদের এরকম স্ট্রাগল, এরকম ভোলাটিলিটি কিন্তু হবেই। এটা যদি 10 বছর পরে বড় কোম্পানিতেও পরিণত হয়, মিড ক্যাপেও পরিণত হয়, সেক্ষেত্রেও কিন্তু বড়সড় কিন্তু এই ওঠা বড়সড় নামা কিন্তু থাকবেই। তো এ ধরনের কোম্পানিতে কিন্তু এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার মতো কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট থাকা উচিত। তো যাই হোক, এটা কিন্তু আমারও পোর্টফোলিওতে রয়েছে এবং খুব কম সংখ্যক, মিনিমাম কোয়ান্টিটিতে রয়েছে, এবং ব্যক্তিগতভাবে কিন্তু আমি হোল্ড করারই চিন্তাভাবনা রেখেছি। তো যাই হোক, এই ব্যাপারটি নিয়ে এই ভিডিওটি ছিল, এই স্টকের এই কারেকশনের ব্যাপারটি নিয়ে। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ আমি শেয়ার বাজার কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি, যে বেরিয়ে যাওয়া উচিত, না থাকা উচিত, না এভারেজ করা উচিত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।